নমস্কার, আমি দেবিকা। কেমন আছো সবাই? আশা করছি কৃপায় সবাই ভালো আছে, সুস্থ আছো। নতুন আরেকটি দিন শুরু করছি তোমাদের সবার ভালোবাসা নিয়ে। সকালবেলা উঠে বাসি কাজ মোটামুটি কিছুটা সেরে নিয়েছি। ফ্রেশ হয়ে এসে এই যে বসিয়ে দিয়েছি চা। পাপায়ের জন্য দুধটা একটুখানি ঠান্ডা করে নিলাম, আর এইদিকে আমি চাটা ছেঁকেও নিয়েছিলাম। তারপর বর্মশাই বললো যে আমি এখনও ফ্রেশ হইনি, ফ্রেশ হয়ে এসে চা খাচ্ছি। তো তাই আবার চাটা চুলার উপরে বসিয়ে দিলাম, কারণ ততক্ষণে চাটা তো ঠান্ডা হয়ে যাবে। পাপায়ের জন্য একটুখানি দুধটা রেডি করে নিচ্ছি, আর তারপর গিয়ে ভাবলাম চলো ওই দিকের দরজাটা একটুখানি খুলে দেই। এইদিকে পাপাইকে কিন্তু দুধটা দিয়েও দিয়েছি। আর এইখানে পাপাই ফ্রেশ হয়ে এসেছে, বাথরুমে গিয়েছিল ফ্রেশ হতে, ব্রাশ করতে, মুখ ধোয়ার সময় হয়তো প্যান্ট ভিজে গেছে, সেটা আবার এসে খুলে বসে আছে। ওকে আবার প্যান্টটা পরিয়ে দিয়ে এইদিকে দরজাটা এসে খুলে দিলাম। যেহেতু বর এখনও আসেনি বাইরে থেকে, ভাবলাম চলো বিছানার বেডশিট ব্ল্যাঙ্কেটগুলো এখন গুছিয়ে রাখি, পরে না হয় ভালো করে ভাঁজ করে জায়গা ভালো করে গুছাবো। এখন হাতে এত সময় নেই যে টেডশিট ঝেড়ে সুন্দর করে গুছিয়ে রাখবো। তো শুধু ব্ল্যাঙ্কেটগুলো গুছিয়ে রাখবো আর বালিশগুলো জায়গা মতো রেখে দেবো। তো পাপাই ওই রুমে বসে আছে, বর্মশাই এখনও ফ্রেশ হতে গেছে বাথরুমে, ব্রাশ করতে তো বেশ খানিকটা টাইম তো লাগবেই ওপর। তো ওইদিকে দেখো আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আর চাটার স্টিমটা একদম লো করে এসেছি। ভাবছি চাটা শুকিয়ে না যায়, বেশি পরে না চা কম শুকিয়ে গেলে, বেশি জাল হলে পরে মিষ্টিটা একটুখানি বেশি হয়ে যায়, জাল হতে হতে চা কম হয়ে যাবে। আমার তো মিষ্টি বেশি খেতে অসুবিধে হয়, অনেকটাই বেশি মিষ্টি খেতে পারি না। তো আমি এইদিকে বিছানা গুছিয়েছি, আর বড়মশাই চলে এসেছে। তো আমি চলে এসেছি, চাটা ছেঁকে নিয়ে আসি, ওকে দিয়ে দেবো। ও আলমারিতে কিছু একটা খুঁজছিল সত্যি জানি না। তো আমি এইদিকে চাটা ছেঁকে নিয়েছি, এবার ওকে চাটা দিয়ে ভাবছি আমি এই রুমটা একটুখানি সুন্দর করে ঝাড়ু দিয়ে নেব। তো ওকে চা দেওয়া হয়ে গেছে, আর সোনা পাপাও এসে এই রুমে চলে এসেছে। আমার চাটাও নিয়ে এসেছি, চাটা রেখে আমি ভাবলাম আগে এই রুমটা ঝাড়ু দিয়ে নিই। আর বাইরে রয়েছে আজকে ঘুটঘুটে অন্ধকার, একদমই আলো নেই, এই জায়গার থেকে আরেক জায়গা দেখা যাচ্ছে না, এইরকমই হয়ে আছে বাইরের ওয়েদার। এখন না এইরকমই হচ্ছে। আর সেই দুপুরের দিকে গিয়ে রৌদ্র উঠে, প্রত্যেক দিনই এরকম হচ্ছে কয়েকদিন ধরে। তো ঘরটা ঝাড়ু দিয়ে দরজাটা ভাবছি লাগিয়ে নেব। দরজা খুলতেই ঘরের ভিতরটা পুরো ঠান্ডা হয়ে গেছে, এতে শরীর খারাপ হওয়ার চান্সটা বেশি থাকে। ঠান্ডার থেকে যত পারো বাঁচো। আর এই যে ঠান্ডার যে কুয়াশাটা সেটা মাথায় পড়লে আমার মনে হয় আরও বেশি শরীর খারাপ হবে। এইখানে এসে বসে চা খেতে লেগে পড়েছি। বিস্কুটটা ডিপ করে রাস্ক ছিল, রোস্টটা ডিপ করে খেয়ে এত মিষ্টি হয়েছে। ওকে বললাম তুমি আর চা চাই কি না, তো বললো দিয়ে দাও। ওকে দিয়ে আমি চলে গেছি রান্নাঘরের দিকে। আমি আর চা খাবো না, সকালবেলা চা খেতে আমার এখন ইচ্ছে করে না। বর খায়, আমার পাশে বসে চা খেতে ভালো লাগে, তাই নিয়ে বসি। এইখানে কিছু বাসন, এগুলো রাত্রের বাসন ছিল। আগের দিন রাত্রিবেলা শরীরটা খারাপ লাগছিল, ইদানিং যেহেতু ঠান্ডা পড়েছে তো শরীরটা একটুখানি খারাপই লাগছে। তো এটা খুব স্বাভাবিক, ঠান্ডা পড়ায় হঠাৎ করে খুব বেশি জাঁকিয়ে ঠান্ডা পড়েছে যখন থেকে জানুয়ারি মাসটা ঢুকেছে। আর সেই কারণে সবারই প্রায় শরীরটা খারাপ, ভালো হচ্ছে খারাপ হচ্ছে এইরকম। তো আমারও সেই অবস্থা হয়েছে। মেডিসিন আমি সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছি, তার কারণ আমি অসুস্থ হলে পাপাই, ঘরে একটা বেবি আছে, ওকে তো আমাকেই দেখতে হবে। বর তো ডিউটি চলে যাবে। তার আমার বর কিন্তু শরীর খারাপ হলেও ছুটি নেবে না, ও কাজ ছাড়া একদমই থাকতে পারে না। তো আমার একা একাই ওকে একদম সামলাতে হবে। তাই আমি আগে মেডিসিন খেয়ে নিই, জ্বরটা ঠিক হয়ে যাবে, এরকম একটা অবস্থা। যাই হোক, এই যে বাসনগুলো মেজে নিয়েছি, আর এবার আস্তে আস্তে রান্নাটাও বসিয়ে দেবো, কারণ বেলা কিন্তু ঝটপট করে হয়ে যায়। আজকে রান্নাবান্নার চাপ নেই বললেই চলে, কারণ আগের দিন রাত্রে ডাল রান্না করে রেখেছি, বেশ খানিকটা ডাল, আর মিক্সড ডাল রান্না করাই আছে। তার সঙ্গে আমি একটুখানি ডিমের অমলেট করব। তবে এখন ডালটা গরম হতে বসিয়ে দিয়েছি, একটুখানি ঘন হয়ে গিয়েছিল, ঠান্ডা হওয়ার পর ফ্রিজে রেখেছিলাম, পুরো চাক্কা মতো হয়ে গেছে। তো জল একটুখানি দিলাম, আর এবার জাল করছি। লাস্টের দিকে না ভাবছি আরও একবার ভালো করে সম্বাস দেব। তবে এইদিকে আমি বসিয়ে দিচ্ছি এই যে ভাতটা, ডাল হতে হতে ভাতও হয়ে যাবে। আর এখন আমি আরও টুকটাক যা কাজ আছে ঘরে, সেগুলো ঝটপট করে গুছিয়ে নেব। রান্নাবান্নাতে যখন চাপ কম থাকে না, তখন একটা সুবিধা হয়, বাকি কাজকর্মগুলো আর কি আগে বাগে করা যায় আরাম করে। আর রান্নাবান্নার দিকে তো বেশ খানিকটা সময় চলে যায়, তো ওই দিকের কাজ একদিকে গোছানো থাকলে আরেক দিকের কাজ করতে অনেকটা সুবিধে হয়।
এইখানে কিছু কাপড় ছিল বিছানার উপরে রাখা, সেটা সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এখন দেখছি হঠাৎ করে রৌদ্র উঠে গেছে, তাই চলে এসেছি বাইরে। বাইরের কাপড়গুলো দেবো, ততক্ষণে আমার বড় বেরিয়ে এসেছে, ওর গামছা টাওয়েলগুলো ভিজা ছিল সেগুলো মেলে দিতে। আর এগুলো শুকোচ্ছে না, তো কেমন একটা মানে গুটগুটে একটা গন্ধ হয়ে যায়, প্রত্যেকদিন ধুয়ে দিতে হয়, আর ধুয়ে দেয় আর শুকোয়ও না। যাই হোক, তো এখানে আমরা গাছ নিয়ে কথা বলছিলাম। রসুনের গাছগুলো বেশ কয়েকদিন হয়েছে সেই লাগিয়েছি, সেই রকম বের হয়নি। তার মধ্যে পাপাই আবার না একটা একটা করে তুলে নেয়। তো বর বললো এই রসুনের গাছটা টেটা ওই সাইডে রাখো আর এই গাছগুলো এইদিকে দাও। তো আমিও দিলাম। রৌদ্র যদি একটুখানি লাগে, গাছগুলোতে রৌদ্র লাগছে না, সেই কারণে কেমন যেন হয়ে যাচ্ছে, মানে মাটিটা একদম ভিজা ভিজা সবসময় থাকছে। তার সঙ্গে পাপাইও বাইরে বেরিয়ে এসেছে। তো বাইরে এই গাছগুলো একটুখানি সুন্দর করে সাইড করে রেখে চলে এসেছি ঘরে। এখানে এসে নিচটা গুছিয়ে নিচ্ছি, মানে এখানে বই রাখা ছিল, পেপার রাখা ছিল, এগুলো পাপাই নিয়ে এসেছিল, বলেছিলাম পড়তে বসার জন্য। তো সেগুলো তুলে রান্নাঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিলাম। আর এবার ডিমের অমলেটটা ভালো করে মানে করে নেব, কারণ ডালটা আমার অলরেডি হয়ে গেছে, জাল হয়ে গেছে। তো এদিকে পেঁয়াজটা সুন্দর করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর ফ্রিজ থেকে ডিম বের করছি, সেটা আবার পাত্রের মতো হয়ে আছে। আগে বের করে রাখলে বেশ ভালো হতো, তবে রাখিনি। এই শীতের মধ্যে সবচেয়ে বেশি কষ্ট আমার মনে হয় গৃহিণীদেরই হয়, কারণ আমাদেরই সকালবেলা উঠে বাসি কাজ বলো, অনেক কাজ, জলের কাজ, সব কিছু আমাদেরকেই করতে হয়। সেটা যত পারি তাড়াতাড়ি উঠে করতে হয়। সংসারের সবার আগে সবাই ঘুমিয়ে থাকে, তার আগে কিন্তু আমরাই উঠে পড়ি, কারণ আমাদের এই কাজকর্মটা সবচেয়ে আগে জরুরি হয়। সবার খাবার দাবার দিতে হয়, তারপর বাকি সবাই খেয়ে দিয়ে কাজে বেরিয়ে যায়। তো সবচেয়ে বেশি কষ্ট কিন্তু আমাদেরই হয়ে যায়, তবে কিছু করার নেই, ওই আর কি মানিয়ে গুছিয়ে করতে হবে। শীত যতটাই পড়ুক না কেন, সবাই ঘুমন্ত অবস্থায় থাকবে, সেই সময় আমাদেরকে উঠে কিন্তু অনেক কাজকর্ম সেরে নিতে হয়। তারপরই উঠে প্রায় আমরা উঠার ঘণ্টাখানিক পর কিন্তু পরিবারের সকলে উঠে, এইরকম প্রত্যেকটা ফ্যামিলিতেই হয়ে থাকে। তো মেয়েদেরকেই সব কিছু মানিয়ে নিতে হয়। শক্ত ডিমটাকে অনেক কষ্ট করে গলিয়েছি, আর এবার ডিমের অমলেটটা বসিয়ে দিয়েছি। এবার ঝটপট করে ভেজে নেব, কারণ বড় লেডি স্নান টান করে এসে রেডি হয়ে গেছে, তো ওর খাবারটা দিতে হবে। আর বেশিক্ষণ সময় তো লাগে না, ডালটা আমি অলরেডি করে নামিয়ে নিয়েছি, ভাতটাও আমার হয়ে গেছে। আর এই রান্নাবান্নাগুলো করে না কিছুক্ষণ রাখা যায় না, কিছুক্ষণের মধ্যেই ঠান্ডা হয়ে যায়। আর ঠান্ডা খাবার খেতে দেখবে একদমই ভালো লাগে না, আর মনে হয় যে খাবারগুলো ঠান্ডা হলে না টেস্টটাও খারাপ হয়ে যায়। এদিকে পরের ভাতটা বেড়ে নিচ্ছি, ভাতটা বাড়ছি, ভাতটা কিন্তু এখনও গরম আছে, তবে আমি যদি 5 মিনিট বেড়ে রাখি তাহলে কিন্তু ঠান্ডা জল হয়ে যাবে। ডালটাও দিয়ে দিচ্ছি, তার সঙ্গে ডিমের অমলেটটা আমার হয়ে গেছে, দিয়ে দিচ্ছি বরকে খাবারটা। অল্প একটু মানে ভাত নিয়েছি, সকালবেলা তো সেই রকম বেশি খাবার খাওয়া যায় না, তবে সারাদিনের জন্য যেহেতু যাচ্ছে এক মুঠো ভাত খেয়ে গেলে ভালো। টিফিনটা আমি অলরেডি প্যাক করে নিয়েছি, ডিমের অমলেটটাও কড়াই থেকে নামিয়ে রেখেছি, আমার আর পাপাইয়ের জন্যও করে নিয়েছি। আর এখন দেখো এখানে পাপাই চলে এসেছে বল খেলতে। ওর পাপা একটুখানি ঘরে রেডি হচ্ছে, মানে ওই পার্স নিচ্ছে। এর আগেই বলছে চলো মাম্মা বল বল, তো শুধু বল বল বলতে পারে, তো বুঝতে পেরেছি যে ও খেলবে। তো তারপর আমি আবার বেরিয়ে এলাম ওকে নিয়ে। আজকে দেখা যাক ওর পাপা ডিউটি যাওয়ার সময় কান্না করে কি না। তো দেখলাম না, যে ওর পাপা তো এই তো বেরিয়ে সুন্দর ডিউটি যাচ্ছে, ও যেহেতু খেলছে তো সেই খুশিতে আর কান্নাকাটি করেনি। তো এই যে ঠান্ডায় জানো তো বাইরে বেরোলে একটিবার স্টার্ট করতে গেলে যে কতক্ষণ চক মারতে হয় কি আর বলবো, বিরক্ত লাগে। সকালবেলা প্রায়জনই শুধু চক মারে আধা ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে, আওয়াজটা যে হয় সেইটাতে পরেশানি হয়। যাই হোক, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সোনা পাপাও আজকে কি সুন্দর করে বাই বাই বলছে, আর পাপাও বলছে। তো এদের বাই বাই বলে ওর পাপা বেরিয়ে পড়লো। আর পাপাই কিন্তু আজকে একদমই কান্নাকাটি করেনি। তবে এইখানে একটা অবাক করা জিনিস দেখলাম, এইখানে দাঁড়িয়ে পাপাই দেখে যে নিচে সবাই খেলে, যখন স্টাম্প দিয়ে খেলে, এখানে গল্লির মধ্যে বিকেলবেলা করে খেলে সবাই, বড়োরা বড় বড় ছেলেরাও খেলে, এবার কখনো কখনো বাচ্চারাও খেলে। তো ও দেখে যে স্টাম্পে রাখে, তো ও না সব মেডিসিনের বোতলগুলো নিয়ে এসেছে, মানে দাবাইয়ের বোতল বলছে, ওগুলো নিয়ে এসেছে, এনে দেখো মানে ওই বোতলগুলোর মধ্যে মারছে। যাই হোক, পাশের ঘরে দাদা বেরিয়ে ওর সঙ্গে গল্প করছে, ওকে আমরা সবাই দেখে একটুখানি অবাক হচ্ছিলাম। তো তারপর আমি বেশ খানিকক্ষণ এখানে খেলাধুলা চললো। এবার চলে এসেছি রান্নাঘরের বাকি কাজকর্মগুলো ঝটপট করে সেরে নিই, কারণ বেলা কিন্তু এখনও সেই রকম বড় হয়নি, তাই ঝটপট বেলাটাও শেষ হয়ে যায়।
পাপাইকে খাবারটা খাইয়ে দিইনি এখনও, এইটাতে অনেকটা সময় লাগবে, তো ভাবলাম চলো রান্নাঘরের কাজগুলো আগে সেরে নিই, তারপর আমিও খাবো আর ওকেও খাবারটা খাইয়ে দেবো। গুছিয়ে সুন্দর করে রেখে নিয়েছি আর বাকি বাসন টাসন বের করে নিয়েছি। চুলাটা পরিষ্কার করে সব বাসন ঝটপট মেজে নেব। সোনা বাবাকে খাইয়ে দিলাম। ওকে খাওয়ানোর পর যে বাসন ছিল সেগুলো সুন্দর করে মেজে নিয়েছি, আর এবার বাসনগুলো জায়গা মতো সেট করে রেখে দেবো, না হলে কিন্তু বেশ খানিকক্ষণ সময় এখানেই থেকে যাবে। আমি বাকি কাজকর্ম করতে চলে যাব, তবে আজকে রান্নাঘরের কাজগুলো আগে সারবো, সেরে তারপর বাকি কাজকর্ম সারবো। কিছু কাপড় ধোয়ার আছে, বাইরের কিছু কাজ আছে, সব কিছুই করবো, তবে রান্নাঘরের কাজটা আগে সেরে নেব, তাহলে কিন্তু টেনশনটা অনেকটাই ফ্রি হয়ে যাবে, রান্নাঘরটা পুরো ক্লিন থাকবে। সকালবেলার কিছু কাজ যদি এইভাবে রুটিন মেনে করা যায় তাহলে কাজগুলো কিন্তু অনেকটাই ইজি হয়ে যায়, দিনের প্রত্যেকটা কাজ অনেকটা ইজি হয়ে যায় আর করতে কাজগুলো অনেকটা সুবিধে হয়। বাসনগুলো সবকটা জায়গা মতো রেখে দিয়েছি, আর এবার এই স্যাল্ফটা অনেকটা জল জমা হয়েছে, এই কাপড়টা সুন্দর করে ধুয়ে আর এই স্যাল্ফটা সঙ্গে সঙ্গে পরিষ্কার করেও দিচ্ছি। এইভাবে একটা কাপড় ভিজিয়ে রাখলে কি হয় বলো তো, ওই বাসনের জলটা কাপড়ের উপরেই কিন্তু পড়ে যায়, কাপড়টা ভিজে তবে জলটা ওই কোনায় গিয়ে জমা হয় না। আমার গ্যাস কাউন্টারটা একদমই উল্টা, জলটা গিয়ে পুরো ওই কোনায় জমা হয়, আর যে গ্যাসের পাইপের যে একটা মানে কোনা পাইপ আছে না রাখা, সেই পাইপ দিয়ে বেয়ে বেয়ে নিচে গিয়ে পড়ে, তো সেই কারণে এরকম একটা কাপড় দিয়ে রাখলে মানে সুবিধে হয়। সিঙ্কটা ভালো করে মেজে নিচ্ছি, ওই যে প্রত্যেক বেলায় এটা মাজতে হয়, কেমন যেন তেল ছিটতে হয়ে যায়, সেই কারণে মেজে রাখলে এবার চকচকে থাকে, আবার একটা কাজ করার পরই এটা তেল ছিটতে হয়ে যায়। সাবানের কৌটো টুটো সব ভালো করে ধুয়ে নিয়েছি, আর এবার যে কাপড়গুলো মুছামুছি করেছি সেগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি, এগুলো আবার জায়গা মতো মেলে দেব। আর এখন আমি সিঙ্কের উপরটাও সুন্দর করে পরিষ্কার করে নেব। আজকে আমার রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর এই যে সিঙ্কের উপরটা ভালো করে ঘষে নিয়েছি, কারণ না ঘষলে না কাপড়ের বাসন ধোয়ার আর কি জলের একটা সাদা সাদা দাগ পড়ে যায়, সেটা মেজে ঘষে পরিষ্কার রাখলে একদম চকচকে টাইলসগুলো থাকে। আজকের এই ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও, যদি ভিডিওর একটি পার্ট হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আজকের জন্য এই ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।